আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টের প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আগের পর্বটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে থাকবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আগের ভিডিওর লিঙ্ক। তাহলে আজকের বিষয়টি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর তোমরা যদি নিয়মিত এরকম নতুন নতুন ক্লাস ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি প্রতিদিনই নতুন নতুন তোমাদের টপিকে ভিডিও দিয়ে থাকি। তো চলো আমরা এখন শুরু করি আমাদের আজকের যে মূল বিষয় সেই বিষয়টি। তো আজকে আমরা যেটা করব, আমাদের সেশন 4-এ আমরা যেটা দেখব যে আমাদের যে খুঁজে বের করা তথ্যগুলোকে আমরা চূড়ান্ত করতে ভুল তথ্য ছেঁকে ফেলবো, অর্থাৎ আমরা সঠিক তথ্যগুলো এক করব এবং ভুল তথ্যগুলো ফেলে দেব বা সেগুলোকে আমরা রাখবো না। তো আমরা গত ভিডিওতে যেটা করেছি বা গত পর্বে যেটা আমরা দেখেছি যে আমরা আমাদের একটা সমস্যা নির্বাচন করেছিলাম, সেই সমস্যাটা আমরা সমাধান করব। তো আমরা যে সমস্যাটা নির্ধারণ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে আমাদের বাগানে ফুল গাছ এখন কম হচ্ছে বা ফুল গাছগুলো কোনো কারণে মারা যাচ্ছে। তো সেটা কেন হচ্ছে, এটার সমাধান খুঁজে বের করার চেষ্টা আমরা করব। তো খেয়াল করো তোমরা যে কোনো উদাহরণ এখানে হতে পারে বা যে কোনো বিষয়ের সমাধানই তোমরা খুঁজে বের করতে পারো। আমরা কোনো কোন সমস্যাটি নিয়ে কাজ করতে চাই বা নির্ধারণ করে ফেলেছি সেটা আমরা, এবং কিছু তথ্য আমরা সংগ্রহ করে ফেলেছি। ধরে নাও তোমরা আমাদের আশপাশে বিভিন্ন তথ্য ছড়িয়ে রয়েছে, তার থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যটি আমরা নিয়ে থাকি। এই তথ্য নেওয়ার সময় নিশ্চিত হতে হবে যে তথ্যটি শতভাগ সঠিক, কারণ এই সমাধানগুলো নিয়ে আমরা শ্রেণীকক্ষের বাইরে সচেতনতা তৈরি করতে যাব, অর্থাৎ মানুষকে জানাতে যাব যে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করেছি সেটা দিয়ে মানুষকে সচেতন করব আমরা। সেখানে যদি ভুল তথ্য চলে যায় তাহলে সেটা খুব বিপজ্জনক একটা ফলাফল নিয়ে আসতে পারে। তো এই জন্য তোমাদের তথ্য নেওয়ার ক্ষেত্রে অনেক সাবধান থাকতে হবে। তো আজকের সেশনের সময়টুকু আমরা কাজে লাগাবো আমাদের দলের নির্ধারিত বিষয়বস্তুর উপর খুঁজে আমরা তথ্যগুলো সমন্বয় করতে এবং সেগুলো সাজিয়ে শ্রেণীকক্ষে উপস্থাপন করার জন্য প্রস্তুত করতে। এখানে আমরা লক্ষ্য রাখবো আমাদের উপস্থাপিত তথ্যগুলো যাতে সঠিকভাবে যাচাই করতে হবে, এবং আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলো যাচাই করার জন্য প্রয়োজন হলে আমরা আমাদের শিক্ষকের সহায়তা নেব এবং একসঙ্গে সেই তথ্যগুলো যাচাই করব। তথ্য যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম এখন আমরা জানবো, যে তথ্য তোমরা যাচাই করবে তো কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে বা কিভাবে এটা যাচাই করবে তোমরা। কোনো মানবীয় উৎস থেকে যদি আমরা তথ্য নিয়ে থাকি তবে সবার আগে আমরা লক্ষ্য রাখবো যে এটি আমাকে তথ্য দিচ্ছে সেটা কতটা বিশ্বাসযোগ্য। যেমন তোমরা মনে করো যে বা ধরে নাও স্কুলে আসার সময় রাস্তায় অপরিচিত একজন ব্যক্তি আমার স্কুল সম্পর্কে একটি তথ্য দিল, আর স্কুলে আসার সময় আমার শিক্ষক আমাকে আমার স্কুল সম্পর্কে একটি তথ্য দিলেন। আমি কার দেওয়া তথ্য থেকে বেশি বিশ্বাস করব বা তোমরা বিশ্বাস করবে? অবশ্যই তুমি কি করবে, যে তোমার যে শিক্ষক তোমাকে স্কুল সম্পর্কে তথ্য দিয়েছেন সেটা তুমি বেশি বিশ্বাস করবে, আর অপরিচিত যে ব্যক্তি দিয়েছেন সেটা তুমি বেশি বিশ্বাস করবে না। এই ক্ষেত্রেও আমাদের যেটা করতে হবে যে বিভিন্ন রকম পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকম তথ্য পাবো, কিন্তু আমাকে মূল্যায়ন করতে হবে যে কোনটি বিশ্বাসযোগ্য আর কোনটি বিশ্বাসযোগ্য না। সেটা আমরা বুঝবো কিভাবে, যে আমাদের দেখতে হবে যে যে ঘটনাটা সম্পর্কে কোনো মানুষ বলছে ওই বিষয়টা সম্পর্কে মানুষ কতটা জানে বা সেটা বলার তার যোগ্যতা বা তার সুযোগ বা জানাশোনা আছে কিনা, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন খেয়াল করো যে এখানে প্রথমেই অপরিচিত কেউ যদি আমাকে বলে আমার স্কুল সম্পর্কে বা কোনো স্কুল সম্পর্কে, আমি কিন্তু বিশ্বাস করতে চাইবো না বা আমরা বিশ্বাস করতে চাইবো না, কারণ আমরা জানি না যে সে আসলে কি, সে স্কুল সম্পর্কে কতটা জানে কি জানে না। আর অপরদিকে যদি আমাদের শিক্ষক যদি আমাদের তথ্য দেন বা কোনো শিক্ষক যদি তথ্য দেন, আমরা কিন্তু সেটা এক নিমেষেই বিশ্বাস করে ফেলবো। এরকম ভাবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের এই কাজটি করতে হবে। এরপরে কম বিশ্বাসযোগ্য একজন মানুষ সামনাসামনি টেলিফোনে কিংবা ইন্টারনেটে কোনো তথ্য দিলে সেটি আরো দু একজনের সঙ্গে যাচাই করে নেব আমরা, যে তার দেওয়া তথ্য সঠিক কিনা। অর্থাৎ তোমরা মনে করো যে কেউ তোমাকে একটা তথ্য দিল, কোনো মানুষ সামনাসামনি কোনো কথা বললো অথবা টেলিফোনে কোনো তথ্য দিল অথবা ইন্টারনেট থেকে কোনো তথ্য আমরা পেলাম, তাহলে সেটা আমরা কি করব, আরো কয়েকজনের কাছে জিজ্ঞাসা করব একই বিষয় বা একই প্রশ্ন। তখন আমরা যদি দেখি যে না, হ্যাঁ সবগুলো প্রায় একই রকম বা সবগুলো এক, তাহলে আমরা বুঝবো যে না, সেই তথ্যটা ঠিক আছে, তখন আমরা সেটা নিতে পারবো। এরপরে আরেকটা ব্যাপার তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে আমাকে তথ্যটি দিচ্ছে অর্থাৎ যে তোমাকে তথ্যটি দিচ্ছে তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা।
বা তার কোনো প্রয়োজন আছে কিনা। যদি সেরকম কোনো কারণ থাকে, মানে তার স্বার্থ থাকে, তাহলে তোমাদের বিবেচনায় নিতে হবে বা ভাবতে হবে যে তুমি তাকে কতটা বিশ্বাস করবে। কারণ সে তোমাকে কিন্তু ভুল তথ্য দিয়েও তোমাকে ধোঁকা দিতে পারে, যদি তার স্বার্থ থেকে থাকে বা সে কোনো কিছু করতে চায় তথ্য দিয়ে। মানে তোমাকে ভুল তথ্য দিতে পারে, তোমাকে ভ্রান্ত করতে পারে, তোমাকে ভয় দেখাতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিও না জেনে ভুল তথ্য দিতে পারে। হতে পারে এটা যে সে হয়তো সঠিকভাবে জানে না, কিন্তু তোমাকে কোনো কিছু বলে ফেলেছে, মানে কোনো তথ্য দিয়ে দিয়েছে কোনো বিষয় সম্পর্কে। বিশেষ করে ইন্টারনেট থেকে কোনো তথ্য অনেকে সহজেই বিশ্বাস করে। তাই বিশ্বাসযোগ্য ব্যক্তি যদি ইন্টারনেটে পাওয়া কোনো তথ্য তোমাকে দেয়, তাহলে তোমাকে নিশ্চিত হতে হবে যে সে এই তথ্যটি কোন উৎস থেকে পেয়েছে। মানে কোন উৎস থেকে, অর্থাৎ কোনো বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কিনা বা কোনো বিশ্বস্ত পত্রিকা থেকে কিনা। অর্থাৎ ইন্টারনেটেও ওয়েবসাইটগুলোর মধ্যে অথেন্টিসিটি বা বিশ্বাসযোগ্যতার একটা মানে বিষয় রয়েছে, যে কিছু ওয়েবসাইট থাকে যেগুলো তোমাকে ভুল তথ্য দিতে পারে বা ভুল তথ্য দেবে, আবার কিছু ওয়েবসাইট আছে যেগুলো তোমাকে সঠিক তথ্য দেবে। তো এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে যে সেটা সঠিক ইনফরমেশন কিনা। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে। আরেকটা জিনিস খেয়াল করো যে অনেক সময় দেখা যায় কোনো পত্রিকা বা টেলিভিশনের লোগো ব্যবহার করে অন্য একটি ভিডিও প্রচার করা হচ্ছে ইন্টারনেটে, বা যা ওই টেলিভিশনের নয়। তখন তুমি কিভাবে বুঝতে পারবে যে এটা টেলিভিশন বা পত্রিকার নয়? ভিডিও বা সংবাদে যে তারিখ দেওয়া আছে ওই টেলিভিশন বা পত্রিকার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে সেই তারিখ দিয়ে তুমি খুঁজে দেখতে পারো যে আসলেই সেই তারিখে ওই ভিডিওটি ওই চ্যানেল থেকে প্রচার করা হয়েছে কিনা। এক্ষেত্রে কি হবে যে তুমি বুঝতে পারবে যে আসলে ওই জিনিসটা আসল নাকি নকল। অনেক সময় কি হয় যে অনেকে কি করে যে অনেক চ্যানেলের খবরকে বা চ্যানেলের বিষয়কে বা চ্যানেলের লোগোকে কপি করে বা ফেক নিউজ বা মিথ্যা নিউজ বা মিথ্যা বিষয় তৈরি করার জন্য এইভাবে কাজ করে থাকে। এই জন্য তোমার কাজ হবে যে সেটাকে চেক করা। কোথায় সেটা তুমি টেলিভিশনে গিয়ে দেখতে পারো, তা পত্রিকার ওয়েবসাইটে দেখতে পারো, বা ইউটিউব চ্যানেলে গিয়েও সেটা তুমি দেখে আসতে পারো বা খুঁজে আসতে পারো যে সেটা আসলে অথেন্টিক কিনা বা সত্য কিনা। এখন তোমরা একটা সারণী খেয়াল করো, সারণী 1.4 যেটা আছে যে আমাদের তথ্য যাচাই হয়ে গেলে নিচের সারণীটি পূরণ করি। অর্থাৎ তোমাদের তথ্য সংগ্রহ বা তথ্য যাচাই হয়ে গেলে তোমাদের নিজের সারণীটি পূরণ করতে হবে। তো এখানে কি থাকবে? তোমরা যে তথ্য সংগ্রহ করেছিলে সেটা এখানে লিখবে, এবং যাচাই করার পর যা যা পেলে বা যাচাইয়ের পর যা পেলাম সেটা এখানে লিখবে। এভাবে তোমাদের এটা সাজাতে হবে। এরপরে আমাদের যেটা দেখবো মানে করবো সেটা হচ্ছে আগামী সেশনের উপস্থাপনার সময় যে বিষয়গুলো আমরা মাথায় রাখবো। অর্থাৎ আমাদের আগামী সেশনে আমাদের যেটা থাকবে যে নির্ধারিত সমস্যার সমাধান, প্রাপ্ত তথ্যের উৎস, কিভাবে আমাদের তথ্যটি যাচাই করেছি, এই বিষয়গুলো আমরা দেখব। অর্থাৎ তথ্য যাচাইয়ের পর আমরা আগামী সেশনে বা আগামী পর্বে যেটা করব যে সেটা হচ্ছে উপস্থাপনার জন্য পরিকল্পনা করব। অর্থাৎ তথ্য আমরা পেয়েছি সেটাকে আমরা উপস্থাপন করব। আমরা বিষয়টি উপস্থাপন করার জন্য বা জিনিসটির বা বিষয়টি যখন সাজিয়ে গুছিয়ে বলবো, খেয়াল রাখবো যে উপস্থাপনাটি যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় বা শেষ হয়, এবং আমাদের দলের বিষয়বস্তুটি আমরা সবার কাছে তুলে ধরতে পারি। এক্ষেত্রে আমরা দেয়ালিকা, দেয়াল পত্রিকা, পোস্টার, পাওয়ার পয়েন্ট এগুলো ব্যবহার করতে পারি বা এগুলোর মাধ্যমে উপস্থাপন করতে পারি। আচ্ছা, তো এখন আমাদের উপস্থাপনে যা যা থাকবে সেটা নির্ধারিত সমস্যার সমাধান, প্রাপ্ত তথ্যের উৎস, এগুলো আমরা এবং আমরা কিভাবে তথ্যটি যাচাই করেছি সেটা জানবো। খেয়াল করো, আমাদের সেশন 5 এবং 6 এখন, এবং দলের সবাই মিলে সমস্যাটির সমাধান উপস্থাপন করি। অর্থাৎ আমরা সবকিছু সংগ্রহ করেছি, যাচাই করেছি, এখন আমরা কি করব? উপস্থাপন করব। অর্থাৎ আমরা সবার সামনে সেটাকে বলবো। আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা সমস্যার সমাধান করে ফেলেছি উপযুক্ত তথ্যের মাধ্যমে। আমাদের লক্ষ্য হচ্ছে এই সমাধান নিয়ে আমাদের আশপাশের মানুষদের সচেতন করা। তবে এর আগে আমরা আমাদের নিজেদের সামনে আমাদের সমাধানটি উপস্থাপন করব, যেন নিজেরা নিজেদের কাজের প্রশংসা করতে পারি এবং কোনো ভুল থাকলেও সেটি শুধরে নিতে পারি। আজ এবং আগামী সেশন মিলিয়ে আমরা দলীয়ভাবে শ্রেণীকক্ষে আমাদের বিষয়টি উপস্থাপন করব। শ্রেণীকক্ষে যদি দলের সংখ্যা কম হয় তাহলে একদিনের মধ্যে উপস্থাপনের কাজটি শেষ করা যেতে পারে। যদি দলের সংখ্যা বেশি হয় তাহলে আমাদের 2 দিন বা 3টা দিন লাগতে পারে। তো ভালো কথা, আমাদের এটা উপস্থাপন করতে হবে। এখন উপস্থাপনের সময় আমরা কি খেয়াল রাখবো সেটা তোমরা একটু মাথায় রাখো বা একটু জানো। সেটা হচ্ছে, অর্থাৎ যখন আমরা বলবো আমাদের যা আমরা খুঁজে পেয়েছি যে ফলাফলগুলো, সেক্ষেত্রে আমরা কি করব?
আমরা প্রতিটি দলকে মূল্যায়ন করব। অর্থাৎ তোমরা কি করবে, প্রত্যেকটা দল, ধরো তোমাদের 3টা 4টা 5টা দল হলো, তাদেরকে তোমরা প্রত্যেক দলকে মূল্যায়ন করবে। অর্থাৎ কোন দল ভালো বললো, কোন দল খারাপ বললো, এই জিনিসগুলো তোমরা মূল্যায়ন করবে। তারপর তোমাদের শিক্ষকদের কাছে একটা মূল্যায়ন ছক আছে, সেই মূল্যায়ন ছকটি হচ্ছে কি করব, তোমরা নিয়ে নেবে বা চেয়ে নেবে। প্রতিটি দলের জন্য একটি ছক পূরণ করবে, একটা ছক। আমরা যদি শ্রেণীকক্ষে 5টি দল হয়ে থাকি, অর্থাৎ তোমরা যদি 5টি দল হও, তাহলে প্রতিটি দল অন্য 4টি দলকে মূল্যায়ন করবে। মূল্যায়ন ছকের উপরে যে দলটিকে মূল্যায়ন করবে তার নাম লিখতে হবে আর কি। অর্থাৎ যাদের তোমরা মূল্যায়ন করবে তাদের নামটা উপরে লিখে দিতে হবে। এতে কি হবে যে কোন দল কেমন পারফরমেন্স করলো সেটা তোমরা খুব সহজভাবেই হচ্ছে কি মানে বুঝতে পারবে, বা তোমাদের যে মানে কাজগুলো কেমন হচ্ছে সেটা খুব সহজভাবেই তোমরা বুঝতে পারবে, কাজ কেমন ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তো এইভাবে তোমাদের কাজটা করতে হবে। তারপর দলে 4জন থাকুক বা 5জন থাকুক, সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় বা কথা বলার সুযোগ পায় সেটা নিশ্চিত করবে তোমরা। অনেকেই উপস্থাপন করতে বা কথা বলতে ভয় পায়, সেই বিষয়টা কাটানোর জন্য এই কাজটি করতে হবে। এবং কোনো হাসি ঠাট্টা করা যাবে না, এটা তোমরা সবাই জানো যে এটা যেহেতু তোমরা শিখছো এখন, তোমাদের যেটা করতে হবে যে কথা বলার ক্ষমতাটা বাড়াতে হবে, এই জন্যই তোমাদের এই উপস্থাপন। আচ্ছা, এখন আমরা পরবর্তী সেশন দেখব। তো পরবর্তী সেশন যেটা আমাদের সেশন 7, সেটা হচ্ছে নিজেরা সমস্যার সমাধান খুঁজে পেলাম, এবার অন্যদের সচেতন করার পালা। এটা হচ্ছে আমাদের হেডলাইন বা আমাদের শিরোনাম। তো এখানে আমরা আমাদের লক্ষ্যের একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি। আজ শ্রেণীতে বসে আমরা আমাদের সচেতনতামূলক উপকরণটি দলীয়ভাবে চূড়ান্ত করব এবং শ্রেণীকক্ষে উপকরণ তৈরির কাজ যতটা সম্ভব এগিয়ে রাখবো। লক্ষ্য রাখবো আমাদের তৈরি করা উপকরণটি যেন সবাই আগ্রহ নিয়ে উপভোগ করে, আবার একই সঙ্গে তারা ওই নির্দিষ্ট বিষয়েও সচেতন হয়। শিক্ষকের সহায়তায় উপকরণ তৈরি চূড়ান্ত হয়ে গেলে আমরা উপস্থাপনের জন্য সময় এবং স্থান নির্ধারণ করব, অর্থাৎ জায়গা নির্ধারণ করব। এটি হতে পারে বিদ্যালয়ের বা তোমাদের স্কুলের অ্যাসেম্বলি, অন্য আরেকটি শ্রেণী, যে কোনো শ্রেণী হতে পারে, তোমার বাড়ি বা অন্য কোনো স্থান। তো এইভাবে তোমাদের এই কাজটা করতে হবে। এবং এখানে কি করব আমরা, খেয়াল করো, এরপর আমরা সেশন 8-এ চলে যাব। নিজেরাই নিজেদের জন্য তৈরি করব নির্দেশিকা বা যে কোনো ধরনের একটা গাইডলাইন। কি থাকবে এখানে, আমরা এই গত 6-7টা সেশনে আমরা যা যা করলাম সেটা তো আমাদের একটা অভিজ্ঞতা হলো, তাই না? তো এগুলো থেকে আমরা আসলে কি জানলাম সেটা আমাদের হচ্ছে গাইডলাইন বা একটা নির্দেশিকা হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে 2জন বা 3জন দায়িত্ব নেবে তোমরা, যে মতামতগুলো বা কথাগুলো কোনো ফ্লিপ চার্ট বা কোনো বোর্ডে বা কোনো কাগজে লিখতে। আলোচনার সুবিধার জন্য তোমরা এইভাবে হচ্ছে এটা করতে পারো। মানে একটা উদাহরণ দেখো, এখানে এইভাবে সাজাতে হবে তোমাদের যে অর্জিত অভিজ্ঞতা এবং এই পাশে পরবর্তীতে কিভাবে কাজে লাগাবে তোমরা, বা পরবর্তীতে কিভাবে কাজে লাগাবো। খেয়াল করো, উপযুক্ত উৎস কি হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে, এটা তোমাদের একটা অর্জিত অভিজ্ঞতা। যেহেতু তোমরা এটা প্রথম করছো, তাহলে তোমাদের তথ্যের উৎস কি হতে পারে সেটি বুঝতে তোমাদের অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে। আচ্ছা, এখন পরবর্তীতে তোমরা কিভাবে এটাকে কাজে লাগাবে, শিক্ষক বা বড় ভাই বা বড় বোন বা আত্মীয়ের কাছে জিজ্ঞেস করে জেনে নেবে যে উপযুক্ত উৎস কি হতে পারে। এটা তোমরা শিখলে, আগে তোমাদের এটা জানা ছিল না, এখন কিন্তু তোমরা জানলে। এরপরে দ্বিতীয়ত যেটা, যে এমন বিষয়বস্তু নির্ধারণ করব আমরা যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে, একটিতে না পেলে আমরা অন্যটিতে খুঁজতে পারি। যেমন পত্রিকা হতে পারে, ইন্টারনেট হতে পারে, টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, অভিজ্ঞ কোনো ব্যক্তি হতে পারে। এরকম একটা আইডিয়া কিন্তু আমাদের মাথায় তৈরি হয়ে যাবে যে আমরা কোথা থেকে ইনফরমেশনটা নেব বা তথ্যটা পাবো, আমাদের উৎসটা কি হবে আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা আমাদের অর্জিত অভিজ্ঞতা দেখলাম, পরবর্তীতে কিভাবে কাজে লাগাবো সেটাও আমরা দেখলাম। এরপরে দ্বিতীয় অভিজ্ঞতা খেয়াল করো তোমরা, যে আর এখানে তোমরা তোমাদের নিজেদের আরো দুটো অভিজ্ঞতা এখানে হচ্ছে মানে পরবর্তীতে কিভাবে কাজে লাগাবে তোমরা এটাকে, সেই দুটো বিষয় এখানে লিখে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এরপরে দ্বিতীয় যেটা, যে ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি, এটা আমাদের কি অর্জিত অভিজ্ঞতা। হ্যাঁ, এটা হতে পারে তোমাদের যে ভুল তথ্য তোমরা নিয়ে নিতে পারো, এটা হতে পারে। তো পরবর্তীতে এটাকে তোমরা কিভাবে কাজে লাগাবে সেটা দেখো। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে দ্বিতীয় আমাদের হচ্ছে অর্জিত অভিজ্ঞতা, ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি। তো এখান থেকে আমরা কি কাজে লাগাবো, খেয়াল করো, যে একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরো কয়েকটি ওয়েবসাইটের সাথে তা আমরা মিলিয়ে নেব। যেসব ওয়েবসাইট একই তথ্য দিচ্ছে কিনা, সব ওয়েবসাইট যদি একই তথ্য দেয় বা ম্যাক্সিমাম একই তথ্য দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে তথ্যটা ঠিক আছে।
এতে কি হবে যে তোমাদের তথ্যটা ঠিক হচ্ছে কিনা সেটা তোমরা জেনে নিতে পারবে। দ্বিতীয়ত, সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তি বা সেই দেশের ওয়েবসাইট দেখবো। এটা সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি উপায়। কারণ কি? কারণ সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তি বা সেই দেশের ওয়েবসাইটে সঠিক তথ্যটাই থাকবে। তৃতীয়ত, যে ওয়েবসাইট থেকে আমরা তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কিনা, নাকি এক সময় এক এক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে, তা আমরা যাচাই করব। সেই ধরনের ওয়েবসাইট থেকে আমরা তথ্য নেব না। অর্থাৎ যাতে আমাদের তথ্যটা সঠিক হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা এই কাজটি পরবর্তীতে করব। অর্থাৎ আমরা কি হব? আমরা আমাদের তথ্যগুলো যাচাই করার জন্য আরো কৌশলী হব। আচ্ছা, তাহলে তোমরা খেয়াল করো যে আমাদের যে অর্জিত অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতাকে আমরা কিভাবে কাজে লাগাবো। এইভাবে আমরা কাজে লাগাবো। তো তোমাদের যে অভিজ্ঞতাই হোক না কেন, তোমাদের সেই অভিজ্ঞতাগুলো এখানে লিখতে হবে এবং পরবর্তীতে তোমরা ওটাকে কিভাবে আরো ভালো করতে পারো বা আরো ভালো তথ্য খুঁজে বের করতে পারো সেইগুলো এখানে তোমরা লিখবে। এটা তোমাদের হচ্ছে করতে হবে। আর পোস্টারে কি বিষয়ে আমরা গুরুত্ব দেব? পোস্টার, অর্থাৎ যে পোস্টারটা, মানে এরকম একটা পোস্টার তোমাদের তৈরি করতে হবে। সেই পোস্টারে তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত না, এবং তথ্য ব্যবহারের সময় যা করা উচিত এবং যা উচিত না, সেটা তোমরা পাবে কোথায়? সেটা আমরা শুরুর দিকে সেশনে দেখে এসেছিলাম যে তথ্য নেয়ার সময় আমরা কি করব, সংগ্রহ করার সময় এবং ব্যবহার করার সময়, সেই বিষয়টা আমরা এখানে দেব। এখানে তোমরা খেয়াল রাখবে যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোমরা যা জানবে সেটাই পোস্টারে লিখবে। কোথাও থেকে পড়ে বা মুখস্থ করে পোস্টারটি তোমাদের তৈরি করা কিন্তু যাবে না। তো এইভাবেই তোমাদের কি করতে হবে, যে প্রথম অধ্যায় তোমাদের যেটা ছিল যে সমস্যা দেখে, মানে তোমাদের এই শিরোনামের যে অধ্যায়টা, যে সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে পরিচয়, এখান থেকে তোমরা কি পেলে? যে বিভিন্ন তথ্য তোমরা কিন্তু জোগাড় করতে পারলে, সেগুলোকে বিশ্লেষণ করতে পারলে, যাচাই করতে পারলে, তাই না? এখান থেকে তোমাদের মানে অনেক দারুণ একটা অভিজ্ঞতা হলো এবং অনেক কিছু তোমরা খুব সহজভাবে জানতে পারলে যে তথ্যটা কি, তথ্য আমরা কোথা থেকে নিয়ে আসব। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়। যদি আগের অধ্যায় না দেখে থাকো, মানে এই অধ্যায়ের আগের অংশটা অবশ্যই দেখে আসবে। আমার চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে, চ্যানেলের প্লেলিস্টও পেয়ে যাবে। ভিডিওটা আই বাটনেও আমি দিয়ে দেবো। আর এরপরের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখন অভিজ্ঞতা 2, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার জলবাণী উপহার, এটা আমরা দেখব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।